আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের বৈঠকে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। বেলা 11টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন। এরই মধ্যে বৈঠকে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আলোচনার মাধ্যমে বড় ধরনের অগ্রগতি অর্জনের আশা জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের। এর আগে গত 3 জুন প্রথম দিনের বৈঠকে 33টি দল অংশগ্রহণ করে। এছাড়া দ্বিতীয় দিন গতকাল 29টি দল অংশগ্রহণ করে। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। এই বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আলামিন, এখন পর্যন্ত কোন কোন দল বৈঠকে যোগ দিয়েছে, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারিয়া, আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকে প্রেস সচিব বলেছিলেন যে জামাতের সাথে কথা হয়েছে, গতকালকে তারা যুক্ত হয়নি, কিন্তু আজকে তারা যোগ দেবে। এবং আমরা দেখেছি যে সকালবেলা জামাত এসে উপস্থিত হয়েছে। জামাতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব বরাবরের মতোই স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দিচ্ছেন। এবং আজকে আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছেন এবং তার সাথে আরও 2জন সদস্য রয়েছেন। কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকের বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে বলেছেন যে যদি সকল রাজনৈতিক দল আন্তরিকভাবে সহযোগিতা করে তাহলে আলোচনার মাধ্যমে একটি বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব হবে। গতকালকে আমরা যতটুকু জানিয়েছিলাম যে গতকালকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত কিছুটা হয়েছে, কিছু বিষয়ে অসমাপ্ত রয়ে গেছে। এর মাঝে সংবিধানের 70 অনুচ্ছেদের সিদ্ধান্তটি হয়েছে। সংসদীয় যে স্থায়ী কমিটি রয়েছে সেই স্থায়ী কমিটির সভাপতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু নারী যে আসন রয়েছে সেই আসন 100 করার বিষয়ে সবাই একমত হলেও কীভাবে সে 100 আসন নারী নির্বাচিত হবেন সেটি নিয়ে এখনও আলোচনা শেষ হয়নি। তো এই বিষয়ে গতকালকে যে অসমাপ্ত বিষয়গুলো রয়েছে সেই অসমাপ্ত বিষয়গুলো আগামী সপ্তাহের আলোচনার যে তালিকা সূচি রয়েছে সেখানে থাকবে, সেই বিষয়টি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। আর পাশাপাশি আজকে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আজকে যে বিষয়গুলো আলোচনা হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশনের একটি সুপারিশ ছিল যে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা এবং সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল নিয়োগ প্রক্রিয়ার তদারকি করবেন। সেইটি বাংলাদেশে এখন নেই, সেই বিষয়টি যেন করা হয় সেই প্রস্তাবটি নিয়ে আজকে আলোচনা হবে। সেটি মূলত যে প্রস্তাবগুলো করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, যে সেই কাউন্সিলের সদস্য থাকবেন রাষ্ট্রপতি, থাকবেন প্রধানমন্ত্রী, থাকবেন প্রধান বিচারপতি, থাকবেন সংশ্লিষ্ট যে সভা থাকবে সেই সভার মন্ত্রিসভার সদস্যরা থাকবেন এবং সংসদের যে উচ্চ এবং নিম্ন কক্ষ রয়েছে সেই 2টি কক্ষের সদস্যরা থাকবেন। এমন নানান প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে আজকে আলোচনা হবে মূলত রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নিয়েও আজকে আলোচনা হবে। অর্থাৎ বর্তমানে যে বিদ্যমান ব্যবস্থাটি রয়েছে সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন, সেই জায়গায় যেহেতু বেশ কিছু প্রস্তাব এসেছে যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে সংসদের, তো এখন বলা হচ্ছে যে এই প্রস্তাবটি আলোচনার মূল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে উচ্চকক্ষ সদস্যরা ভোট দেবেন, নিম্নকক্ষ সদস্যরা ভোট দেবেন। পাশাপাশি আরেকটি বিষয় যুক্ত করা হয়েছে, জেলা সমন্বয় কমিটি একটা করা হবে। সেই জেলা সমন্বয় কমিটির মাধ্যমেও কিছু কিছু ভোটার থাকবেন যারা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেবেন। এই প্রস্তাবগুলো আছে, এই প্রস্তাবগুলো নিয়ে আজকে আলোচনা হবে। মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের সাথে কথা বলে থাকেন, আমরা হয়তো তখন জানতে পারবো তারা কী ধরনের প্রস্তাব দিয়েছেন, তখন আমরা হয়তো জানাতে পারবো যে কী ধরনের প্রস্তাব অগ্রগতি হয়েছে। ফারিয়া, এই হচ্ছে আমার কাছ থেকে সবশেষ তথ্য। দুপুরের সংবাদ হয়তো আরও বেশি কিছু তথ্য আপনাদের জানাতে পারবো। আলামিন, আপনাকে ধন্যবাদ।
অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে 2012 সালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মুর্তজা নিহিমকে অপহরণের পর 47 দিন আয়নাঘরে আটকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে মানবতা বিরোধী অপরাধের এই মামলার শুনানি হবে। এদিকে জুলাই গণহত্যার মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আন্দোলন চলাকালে তিনি ঢাকা শহরে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করতেন। এছাড়া গাবতলী গণহত্যার এক মামলায় পুলিশের সাবেক এডিসি এস.এম. মইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 18 জনের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 ঘন্টায় 312 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্তের হার 5.77%। চলতি বছর এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 7 জনের, আর ভাইরাস শনাক্ত হয়েছে 331 জনের শরীরে। এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিলেও তা নিয়ে দেখা দিয়েছে চরম উদাসীনতা। চট্টগ্রাম নগরীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার থেকে টিকা কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি এবং করোনা যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে। চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা জানান, নগরীকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে 300 ডোজ ফাইজারের টিকা পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 80,000 ফাইজারের টিকা মজুত রয়েছে। ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়েও এই টিকা সরবরাহ করা হবে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে করোনা পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া টিকা কার্যক্রম শুরু নিয়ে কি বলছে সরকার, জানাবেন। ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে করোনার পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু না। বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে যেই সচেতনতা থাকার দরকার ছিল সেটা কিন্তু থাকতেছে না। যারা মেডিকেলে আসতেছে তারাও কিন্তু মাস্ক ব্যবহার করতেছে না। বারবার বলা হচ্ছে আসলে সিভিল সার্জনের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য এবং একই সাথে অতিরিক্ত যেখানে লোকজন সমাগম সেখানে এড়িয়ে চলার জন্য বলা হলো, কিন্তু আসলে সেটা কিন্তু হচ্ছে না। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা চলছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়িগুলিতে কিন্তু আসলে কোনো ধরনের মাস্ক আমরা দেখিনি এবং যারা মেডিকেল ক্লিনিকে প্রবেশ করছে তারাও কিন্তু মাস্ক সেভাবে ব্যবহার করছে না। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 10 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রামে 6 দিনে 38 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং একই সাথে একজন 75 বছর বয়সী লোক তিনি মারা গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। এই নিয়ে মোটামুটি আসলে জনগণের মধ্যে যে সচেতনতা থাকার দরকার ছিল সেটা নাই বললে চলে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী রবিবার করোনার টিকা দেওয়া হবে এবং উপজেলাগুলিতে পর্যায়ক্রমে আসলে এই টিকা পাঠানো হবে বলে জানিয়েছেন। ঢাকা থেকে টিকা প্রাপ্তির পর তারা হয়তো এই টিকা পাঠাবেন। তবে এই মুহূর্তে বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 7টি অঞ্চলকে বিভক্ত করে এই টিকা ব্যবস্থা করা হয়েছে। যারা টিকা নেবেন তাদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং যারা প্রথম সারির সম্মুখযুক্ত তাদেরকে এই টিকা দিবেন বলে জানিয়েছেন। তবে জেলা সিভিল সার্জন এবং স্বাস্থ্য পরিচালক বললেন দ্রুত সময়ের মধ্যে উপজেলাগুলিতে টিকা পৌঁছাবেন বলে তারা ব্যবস্থা করতেছেন। ঢাকার সাথে তারা যোগাযোগ করছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম কোভিড যে হাসপাতালটি ছিল জেনারেল হাসপাতাল, সেটি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিদর্শনে এসেছেন। সেটির বেশ কিছু আইসিইউতে দুর্বলতা ছিল, সেগুলি ঠিক করার জন্য তারা এসেছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আগামী 72 ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সমুদ্রের বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। জানান, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ 5 জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া
জুন মাস জুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেয় আবহাওয়া অধিদপ্তর। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দলটির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সন্ধ্যা 6টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে যাবেন বেগম খালেদা জিয়া। এর আগে যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি ভাঙার জন্য হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি কেউ। জিয়াউর রহমানের মাজারে জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। নির্বাচিত সরকার সবার সাথে আলাপ আলোচনা করে সরকার পরিচালনা করবে বলেও জানান তিনি। বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানের 53তম জন্মবার্ষিকী আজ। তিনি 1972 সালের 18 জুন সিলেটে জন্মগ্রহণ করেন। জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। তার জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে 2 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর আগে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত অব্যাহত রয়েছে। কোনো শর্ত ছাড়াই ইরানকে আত্মসমর্পণের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক্সে দেয়া পোস্টে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। টানা 6ষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। সময় যত এগোচ্ছে সংঘাত ততই তীব্রতর হচ্ছে। মঙ্গলবারও ফের পাল্টাপাল্টি হামলা করেছে তেহরান, তেল আবিব। একে অপরের বিরুদ্ধে করা হামলায় 2 দেশই বিপর্যস্ত। 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। মঙ্গলবার কয়েক মিনিটের মধ্যে পরপর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ট্রাম্প দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা তিনি জানেন। ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখারও কথা জানান ট্রাম্প। নানা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে করা এক পোস্টে ট্রাম্প ইসরায়েল ও পশ্চিমাদের উদ্দেশ্য করে দেয়া বার্তায় যুদ্ধ শুরুর কথা জানান তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে দেশটি, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বেঁধে দিয়ে এক মুখে 2 কথা বলছেন ট্রাম্প। এ যেন দুমুখ সাপের আচরণ। একদিকে ইসরায়েলকে ইন্ধন যুগে ইরানে হামলা করাচ্ছেন, আবার যুদ্ধ বন্ধের কথাও বলছেন। মঙ্গলবার G7 সামিট থেকে ফেরার পথে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের একটা সত্যিকার অবসানের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। বর্তমানে ইরানের আকাশের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বিবিসির খবরে বলা হয়, ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্ন ভোজনে অংশ নেবেন। তবে এতে গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।